হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমরা কিন্তু 2024-এর বিভিন্ন পরীক্ষায় রেলের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোতে যে সমস্ত কোশ্চেনগুলোকে আলোচনা করা হয়েছিল, যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, যাতে 2025-এ যারা রেলের বিভিন্ন পরীক্ষা দিতে চলেছো, ঠিক আছে, গ্রুপ ডি, এলপি টেকনিশিয়ান, তোমাদের জন্য যেন হেল্পফুল হয়। এবং যে কোশ্চেনগুলো এনসিইআরটি থেকে জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো এনসিইআরটির কোথা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলো কিন্তু তোমাদেরকে আমি লাইন বাই লাইন দেখাবো। যদি পারো তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে নোট করো, যদি নোট না করতে পারো স্ক্রিনশট নিয়ে রাখো, পরে নোট করো, তাহলে কিন্তু তোমাদের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে শুরু করবো ক্লাস। তো দেখো, প্রথম কোশ্চেন বলেছে পৃষ্ঠের উপরে লম্বভাবে, এটা ভালো করে খেয়াল রাখবে, লম্বভাবে কোনো বস্তুর দ্বারা প্রযুক্ত বলকে কি বলা হয়। তো এনসিইআরটিতে কি বলছে, এনসিইআরটিতে বলছে দেখো, যে বস্তুর তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল বলকে কি বলা হয়, লম্বালম্বিভাবে ক্রিয়াশীল বলকে বলা হয় ঘাত বল। তাহলে এর কোশ্চেন কি হবে, এই কোশ্চেনের উত্তর কিন্তু হবে ঘাত বল। এটা তো আমরা পেয়ে গেলাম। সাথে সাথে কি আরো যে সমস্ত রিলেটেড কোশ্চেন নোটিং করব সেগুলো কি, সেগুলো হচ্ছে চাপ ইজ ইকুয়াল টু ঘাত বাই ক্ষেত্রফল। ঠিক আছে, ঘাত বল ইজ ইকুয়াল টু কি, মোট যে বল সেটা হচ্ছে ঘাত বল। এবার এর সাথে চাপ এবং ক্ষেত্রফলকে যদি আমি গুণ করি তাহলে কি পাবো, ঘাত বল পাবো। উল্টোভাবে আমরা বলতে পারি চাপ ইজ ইকুয়াল টু ঘাত বল বাই ক্ষেত্রফল। এবার এই যে চাপের এসআই একক কি, চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, বিজ্ঞানী ব্লাইস পাস্কেলের সম্মানার্থে চাপের এসআই একক পাস্কেলে দেওয়া হয়। ঠিক আছে, পাস্কেল দিয়ে সূচিত করা হয়। তো এই যে রিলেটেড কোশ্চেনগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই নোটিং করবে। এরপরে চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে যে একটি বস্তুর উপরে ক্রিয়াশীল ধ্রুবক বল দ্বারা সম্পাদিত কাজ হলো। ঠিক আছে, তাহলে দেখো কার্য ইজ ইকুয়াল টু কি, কার্য ইজ ইকুয়াল টু ডব্লু ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল, প্রযুক্ত বলকে এখানে আমি এফ লিখছি, এবং বস্তু সরণ, সরণকে আমি এস লিখছি। তাহলে কার্য ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ইন্টু সরণ। এবার এখানে কি বলেছে, ধ্রুবক বল দ্বারা সম্পাদিত কার্য কি হবে। তো দেখো, ধ্রুবক বল দ্বারা যে কার্য হবে সেটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মক হতে পারে। কেন ধনাত্মক হতে পারে, কেন ঋণাত্মক হতে পারে, আমি তোমাদেরকে বলি। যদি প্রযুক্ত বল এবং সরণ, এই ধরে নাও প্রযুক্ত বল প্রযুক্ত হচ্ছে আর এই যে বস্তু সরণ হচ্ছে, তাহলে এখানে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা নির্ধারণ করবে যে কার্য ধনাত্মক হবে কি ঋণাত্মক হবে। যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, এই কথার মানে কি, আমি বল সামনের দিকে প্রয়োগ করছি, বস্তু সরণ তার বিপরীত দিকে হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হলো, 180 ডিগ্রি হলো। শুধুমাত্র এক্ষেত্রে কিন্তু কার্যের মান কি হবে, ঋণাত্মক হবে। যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে পরে কিন্তু কৃতকার্যের পরিমাণ কি হবে, কৃতকার্যের পরিমাণ ঋণাত্মক হবে। আর প্রযুক্ত বল, যেদিকে বল প্রয়োগ করছি বস্তু সরণ সেদিকেই যদি ঘটে, তাহলে পরে কিন্তু কৃতকার্যের পরিমাণ ধনাত্মক হবে। তাহলে এখানে কার্য ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেই বিষয়টা নির্ভর করবে কার উপরে, নির্ভর করবে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এখানে সেই সমস্ত ব্যাপারে কিছু বলে দেওয়া হয়নি, বলে দেওয়া হয়েছে যে বস্তুর উপরে ক্রিয়াশীল ধ্রুবক বল দ্বারা সম্পাদিত কার্য। তাহলে এখানে কার্যের পরিমাণ ধনাত্মক হতে পারে, কার্যের পরিমাণ কিন্তু ঋণাত্মক হতে পারে। পরবর্তী একটি কোশ্চেন, দর্পণের উপরে একটি কোশ্চেন রয়েছে। বলেছে সূর্যের রশ্মি একটি অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার এক বিন্দুতে একত্রিত হয়। তাহলে একটা অবতল দর্পণ আছে, তার সামনে 30 সেন্টিমিটার দূরে ওই যে সূর্যের যে রশ্মিগুলো পড়ছে সেগুলো মিলিত হচ্ছে। বস্তুটি কোথায় স্থাপন করা উচিত যাতে প্রতিবিম্বর আকার বস্তুর আকারের সমান হয়। তো দেখো, এটা বুঝতে গেলে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো এখানে। তো দেখো, অবতল দর্পণের দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হবে, বস্তুর আকৃতির সমান আকৃতি বিশিষ্ট প্রতিবিম্ব পেতে গেলে দর্পণটিকে কোথায় মানে বস্তুটিকে কোথায় রাখতে হবে, বস্তুটিকে রাখতে হবে সেন্টার অফ কার্ভেচারে। এখানে দেখতে পারো, এখানে ভালো করে ফোকাস করো, যে সি সি মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্রতে যদি রাখি তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রতেই তৈরি হবে এবং বস্তুর আকারের সমান আকারের বিশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেন কি জিজ্ঞাসা করা হয়েছে, সূর্যের রশ্মির একটি অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার একটি বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে 30 সেন্টিমিটার সামনে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, সেটা হচ্ছে ফোকাস। বস্তুটি কোথায় স্থাপন করা উচিত যাতে প্রতিবিম্বর আকার বস্তুর আকার সমান হয়। তাহলে বস্তুর আকারের সমান আকৃতি বিশিষ্ট প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে কোথায় রাখতে হবে, বস্তুটিকে রাখতে হবে বস্তুটির বক্রতা কেন্দ্রে। এবার আমরা জানি যে বক্রতা কেন্দ্র ইজ ইকুয়াল টু 2 গুণ ফোকাস। তাহলে ফোকাস এখানে কত আছে, ফোকাস এখানে আছে কিন্তু 30 সেন্টিমিটার, যেখানে মিলিত হচ্ছে সেটাই আমি তোমাদেরকে বললাম ফোকাস। তাহলে ফোকাস যদি 30 হয় তাহলে 2 গুণ 30 মানে কত, 60 সেন্টিমিটার। তাহলে বস্তুটিকে কোথায় রাখতে হবে, বস্তুটিকে আয়নার সামনে 60 সেন্টিমিটারের মধ্যে, 30 থেকে 60 না, এখানে এই অপশন এ উত্তর হবে, আয়নার সামনে 60 সেন্টিমিটারে রাখতে হবে। ঠিক আছে, অপশন এ উত্তর হবে, বি কিন্তু নয়। অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে।
লাইটের চ্যাপ্টারে আরো একটি কোশ্চেন, গোলাকার দর্পণের প্রধান ফোকাস সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয়? চলো দেখো অপশন 1 নাম্বার অপশনে কি বলেছে, এটি সর্বদা প্রধান অক্ষের উপরে অবস্থিত, তো এটা তো অবশ্যই কারেক্ট স্টেটমেন্ট। দুইতে কি বলেছে, দুইতে বলেছে প্রতিফলনের পর ফোকাসের মধ্যে দিয়ে যাওয়া একটি আপতিত রশ্মি, মানে যেই আলোক রশ্মিটা আপতন হচ্ছে প্রধান অক্ষের মধ্যে দিয়ে, সেগুলো প্রতিফলনের পরে কি হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, এটাও ঠিক কথা। 3 নম্বরে বলেছে প্রধান ফোকাস হলো এমন একটা বিন্দু যেখানে আয়না থেকে প্রতিফলনের পর সমস্ত আপতিত রশ্মি মিলিত হয়। এখানে এই যে সমস্ত কথাটাই কিন্তু আপত্তিজনক, কারণ কি তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা অবতল দর্পণ এবং এটা একটা উত্তল দর্পণ। তাহলে দেখো অবতল দর্পণে কি হচ্ছে, যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে পড়ে তাহলে প্রতিফলনের পরে কিন্তু ফোকাসে মিলিত হয়, ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, উত্তল দর্পণের ফলে যদি কোনো প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি যায় তাহলে পরে কিন্তু প্রতিফলন ওর এমনভাবে হয় যাতে করে আমরা মনে হয় ওই আলোক রশ্মিটা ফোকাস থেকে আসছে। তাহলে এক্ষেত্রে দেখো আলোটা কিন্তু রিয়েলি প্রধান মুখ্য ফোকাস থেকে মিলিত হচ্ছে, কিন্তু এখানে মুখ্য ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে। কিন্তু এই স্টেটমেন্টটা কি বলেছে, যে প্রধান ফোকাস হলো এমন একটা বিন্দু যেখানে আয়না থেকে প্রতিফলনের পর সমস্ত আপতিত রশ্মি মিলিত হয়। তাহলে কি সমস্ত আপতিত রশ্মি মিলিত হচ্ছে? যদি আমরা এখানে দর্পণের ক্ষেত্রে দেখি, অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু আলোক রশ্মি মিলিত হচ্ছে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রধান ফোকাস থেকে আলোক রশ্মিটা আসছে বলে মনে হচ্ছে। তাহলে পরে কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে যদি অবতল দর্পণ বলে দিত তাহলে পরে কিন্তু এই সমস্ত কথাটা ভ্যালিড হতো, কিন্তু যেহেতু সমস্ত দর্পণ সমস্ত বলে দিয়েছে কিন্তু উত্তল বা অবতল স্পেসিফিক বলেনি, তাহলে পরে কিন্তু এই স্টেটমেন্টটাকে আমরা মানতে পারি না। তাহলে অপশন সি 3 নাম্বার অপশন কিন্তু কারেক্ট না, 3 নাম্বার অপশন কিন্তু ভুল। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর এখানে বলেছে তোমাকে কোনটা সত্য নয়, তাহলে অপশন 3 কারেক্ট না। তাহলে অপশন 3 কারেক্ট না, আছে শুধুমাত্র অপশন বি তে, যে শুধুমাত্র 3, ঠিক আছে, শুধুমাত্র 3 কারেক্ট না, তাহলে অপশন বি কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। নেক্সট চলে আসবো, দেখো এর সাথে তোমাদেরকে আরো কিছু জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যাবে, অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, ঠিক আছে। এই ব্যাপারটা তোমাদেরকে এইমাত্র বললাম যে উত্তল দর্পণের ক্ষেত্রে অপসৃত হচ্ছে বলে মনে হবে, আর অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু ফোকাস দিয়েই যাবে, ঠিক আছে। আর অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস দিয়ে যাওয়া রশ্মি উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস অভিসারী রশ্মি প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে, এটা কিন্তু আবার ঠিক আছে, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেন দেখে নেবো। পরের কোশ্চেনে বলেছে যে একটি গোলাকার দর্পণে প্রতিফলন পৃষ্ঠের ব্যাস তার ড্যাশের সমান, ঠিক আছে। প্রতিফলন পৃষ্ঠ বলতে এখানে দেখে নাও এই যে অবতল দর্পণ, ঠিক আছে, এই যে অবতল দর্পণ, অবতল দর্পণের আমি এটাকে নাম দিলাম এম ড্যাশ। তাহলে এই যে কার্ভেচারটা তৈরি হলো, এই যে প্রতিফলক তলটা তৈরি হলো, এটা সম্পর্কে কিন্তু কোশ্চেন বলা হয়েছে। দেখো বলেছে একটি গোলাকার দর্পণের প্রতিফলন পৃষ্ঠের ব্যাসকে কি বলা হয়, কে বলা হয় উন্মেষ বা অ্যাপারচার, ঠিক আছে। তাহলে এই যে এম ড্যাশ, এটাকে এই যে এখানে আমরা এম ড্যাশ লিখলাম, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে কিন্তু অ্যাপারচার বা উন্মেষ বলা হবে। এবার এইটা সম্পর্কে দেখো এনসিইআরটি তে কি বলছে, গোলীয় দর্পণের প্রতিফলন তলটি অনেকাংশেই গোলাকার, তাই পৃষ্ঠতলটি বৃত্তাকার সীমারেখা থাকে। গোলীয় দর্পণের প্রতিফলক তলের বৃত্তাকার সীমারেখার ব্যাসকে কি বলা হয়, অ্যাপারচার বা উন্মেষ বলা হয়। গোলীয় দর্পণের প্রতিফলক তলের এই বৃত্তাকার সীমারেখার ব্যাসকে কি বলা হয়, অ্যাপারচার বা উন্মেষ বলা হয়, ঠিক আছে। তো এনসিইআরটি থেকে কিন্তু তোমাদেরকে তুলে আমি বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই ভালো লাগলে পরে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন হওয়ার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদি কোনো দর্পণের বিবর্ধন 2+2.3 হয় তাহলে এটি কোন ধরনের দর্পণ। তো দেখো এই সমস্ত অঙ্কগুলো করার সময় কোনো ক্যালকুলেশন কিচ্ছু করার দরকার নেই, খালি একটা জিনিস খেয়াল রাখবে, এখানে বিবর্ধন হয়েছে 2.3 মানে একের বেশি। যদি বিবর্ধন দেখো অবতল দর্পণ দ্বারা যে বিবর্ধন হয়, ঠিক আছে, সেই বিবর্ধন কি হয়, একের কমও হতে পারে একের বেশিও হতে পারে, কিন্তু উত্তল দর্পণ দ্বারা যে বিবর্ধন হয় সেই বিবর্ধন সবসময় একের নিচে হয়, কেন উত্তল দর্পণ দ্বারা বস্তুর আকৃতির থেকে মানে ছোট আকৃতির প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে বস্তুর আকৃতি থেকে যদি ছোট আকৃতির প্রতিবিম্ব তৈরি হয় তাহলে বিবর্ধন নিশ্চয়ই একের নিচে হবে, কারণ ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু আমরা জানি যে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে প্রতিবিম্বের উচ্চতা যদি কম হয়, বস্তুর উচ্চতা যদি বেশি হয়, তাহলে মানে ম্যাগনিফিকেশন একের কম হবে, তাহলে উত্তল দর্পণের দ্বারা যে বিবর্ধন হবে সেটা কিন্তু একের নিচে হবে।
এবং অবতল দর্পণ দ্বারা যে বিবর্তন হবে সেটা কিন্তু একের উপরে হতে পারে, একের কমও হতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু একের উপরে দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরে নেব যে এটা কি দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। যদি একের নিচে থাকতো এবং এখানে সাইন আলাদা হতো, এখানে যদি প্লাসের বদলে মাইনাস থাকতো, তাহলে পরে কিন্তু আমাদের সেখানে বিচার করার ব্যাপার ছিল সেটা উত্তল দর্পণ বা অবতল দর্পণ কি হতো। কিন্তু এখানে যেহেতু বিবর্ধন একের বেশি রয়েছে, সেখানে আমরা বুঝতেই পারছি যে এটা অবশ্যই অবতল দর্পণ হবে, কারণ অবতল দর্পণের ক্ষেত্রে দুটো অপশন, বিবর্ধন একের নিচেও হতে পারে, একের উপরে হতে পারে, কিন্তু উত্তল দর্পণে সবসময় একের নিচে। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। এই দর্পণটা একটা অবতল দর্পণ। আর সমতল দর্পণের দ্বারা যে বিবর্ধন হয় সেটা কিন্তু সবসময় সেম হয়, কারণ সমতল দর্পণে বস্তুর আকৃতির সমান আকৃতি বিশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। সাথে সাথে এটাও মনে রাখবে যে এই যে সমতল দর্পণ এবং উত্তল দর্পণ দ্বারা সবসময় অসৎবিম্ব তৈরি হয়। সমতল দর্পণ এবং উত্তল দর্পণ দ্বারা অলওয়েজ কিন্তু কি তৈরি হয়? অসৎবিম্ব তৈরি হয়, ঠিক আছে। টিন্ডাল এফেক্টের উপর একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, এখানে বলেছে টিন্ডালের প্রভাবে বিক্ষিপ্ত আলোর রং কি নির্ধারণ করে। তো এই কোশ্চেনটা আমরা করব, তার আগে টিন্ডাল এফেক্ট ব্যাপারটা একটু জেনে নেবো, ঠিক আছে। যে টিন্ডাল এফেক্ট কি, দেখো, কলয়েডি কণার দ্বারা আলোর বিক্ষেপণের ঘটনাকে কি বলা হয়? টিন্ডাল এফেক্ট বলা হয়। কলয়েডি কণার দ্বারা আলোর যে বিক্ষেপণ হয় সেই বিক্ষেপণকে কি বলা হয়? টিন্ডাল এফেক্ট বলা হয়। ধোঁয়াবর্তী একটি ঘরে কোনো একটা ছিদ্রের মধ্যে দিয়ে যে সূর্যের আলোর রশ্মি প্রবেশ করে, ঠিক আছে, তখনই এই ঘটনাটা আমরা লক্ষ্য করতে পারি। গভীর জঙ্গলে অনেক সময় দেখা যাচ্ছে গাছের পাতার আচ্ছাদনের ভেতর দিয়ে আমরা টিন্ডাল এফেক্ট প্রত্যক্ষ করতে পারি, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবে যে অতি সূক্ষ্ম কণাগুলি প্রধানত নীল বর্ণের আলোককে বিক্ষিপ্ত করে, অন্যদিকে বৃহৎ আকারের কণাগুলি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণের ঘটনা ঘটায়। তো এই যদি বিক্ষেপক কণাগুলির আকার অতি বৃহৎ হয় তবে বিক্ষিপ্ত আলোক আমরা সাদা আলোক হিসেবেও দেখতে পারি। তাহলে টিন্ডাল এফেক্ট সম্পর্কে এই সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা জেনে নিলাম। এবার কোশ্চেনটা আমরা করব, বলেছে দেখো টিন্ডাল এফেক্টের প্রভাবে বিক্ষিপ্ত আলোর রং কি নির্ধারণ করে। তাহলে উদীয়মান আলোর প্রতিসরণ কোণ, আলোর উৎস এবং বিক্ষিপ্ত কণার মধ্যবর্তী দূরত্ব, বিক্ষিপ্ত কণার আকার, আগত আলোর আপতন কোণ। তাহলে বিক্ষিপ্ত কণার আকারের উপর নির্ভর করবে টিন্ডাল এফেক্টের ফলে যে আলোর রংটা কি হবে, সেটাকে কে নির্ধারণ করবে? যে বিক্ষিপ্ত মানে আলোর যে বিক্ষেপণ ঘটছে সেই বিক্ষিপ্ত কণার সাইজ কি, সেই আকারের উপর নির্ভর করবে কিন্তু যে এই আলোর রংটা কি ধরনের হবে। মহাকর্ষ বলের প্রভাবে বস্তুর অবাধে পতন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্যি? তো দেখো, মহাকর্ষ বলের প্রভাবে বস্তু যে নিচের দিকে পড়তে থাকে, তার ফলে যে বস্তুর যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে কিন্তু আমরা অভিকর্ষীয় ত্বরণ বলি। এই ত্বরণের জন্য দায়ী হচ্ছে মহাকর্ষ বল। এবং এই যে ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ জি, যার ভ্যালু হচ্ছে 9.8, এটা কিন্তু বস্তুর ভরের উপরে ডিপেন্ডেন্ট নয়। বস্তুর ভর যাই হোক না কেন, বস্তুর ভর হালকা হোক বা ভারী হোক, তার জি এর মান কিন্তু সেমই হবে, 9.8 হবে। এবং এটা কি কারণে তৈরি হবে? এটা কিন্তু হবে হচ্ছে পৃথিবী যে বল দিয়ে বস্তুটাকে টানবে সেই বলের উপর নির্ভর করবে। তাহলে মহাকর্ষ বলের প্রভাবে বস্তুর উপরে পতন সম্পর্কে, এখানে মহাকর্ষের বদলে অভিকর্ষ আমরা লিখে নেব। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর পতন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? তাহলে এখানে অপশন এতে বলেছে বস্তুর ত্বরণ তার ভরের উপরে নির্ভর করে না, এটাই অবশ্যই কারেক্ট স্টেটমেন্ট। কেননা বস্তুর ত্বরণ কি হবে সেটা কিন্তু বস্তুর ভরের উপরে ডিপেন্ডেন্ট না। এই কারণে কিন্তু উপর থেকে যদি আমরা একই উচ্চতা থেকে একটি ভারী এবং একটা হালকা বস্তুকে ফেলে দিই, তাহলে দেখবো তারা কিন্তু একই সময় নেমে আসছে, কারণ তাদের উপরে ক্রিয়াশীল অভিকর্ষীয় ত্বরণের মান সেম হবে। এবং অবশ্যই কন্ডিশন হতে হবে সেটা হচ্ছে বায়ু শূন্য জায়গা হতে হবে, ঠিক আছে, ভ্যাকিউম হতে হবে। তো চলে আসবো পরের কোশ্চেনে। বলেছে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে নিম্নলিখিত ড্যাশ দ্বারা নির্দেশ করা হয়। তো একটি সুষম চৌম্বক ক্ষেত্রকে কি দিয়ে নির্দেশ করা হয়? তো এটির কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ সমান্তরাল এবং সমদূরবর্তী সরলরেখা। এবং এর ব্যাখ্যা যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে, দেখো, এনসিআরটির বই থেকে আমরা দেখে নেব এর ব্যাখ্যাটা। সেটা হচ্ছে দুটি ক্ষেত্ররেখা পরস্পরকে ছেদ করে না। দুটো ক্ষেত্ররেখা যদি পরস্পরকে ছেদ না করে তার মানে কি এর ক্ষেত্ররেখাগুলো পরস্পরের সমান্তরাল। এবং আরো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো এখানে দেখে নিতে হবে। সেটা হচ্ছে চুম্বকের ভেতরে ক্ষেত্ররেখাগুলির অভিমুখ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। এটা কি চুম্বকের ভেতরের দিকে। তাহলে চুম্বকের বাইরের দিকে কি হবে? চুম্বকের বাইরের দিকে ক্ষেত্ররেখাগুলোর অভিমুখ হবে, দেখো, উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। এটা কোথায়? এখানে হচ্ছে ক্ষেত্ররেখাগুলি
বাইরের দিকে, ক্ষেত্ররেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হচ্ছে এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করছে, এবং চুম্বকের ভেতরে কি হচ্ছে, ক্ষেত্ররেখাগুলির অভিমুখ হচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। এবং এর সাথে এটাও মনে রাখা হবে যে দুটি ক্ষেত্ররেখা পরস্পরকে ছেদ করে না, এরা পরস্পরের সাথে সমান্তরালভাবে থাকে, ঠিক আছে। এবার এটাও সাথে সাথে তোমরা নোট করে রাখবে, যদি এটা হয় অর্থাৎ যদি দুটো ক্ষেত্ররেখা পরস্পরকে ছেদ করে, তাহলে এটা বোঝা যায় যে ছেদ বিন্দুটিতে কম্পাস শলাকাটির দুটির অভিমুখ দুই অভিমুখে থাকবে, মানে চুম্বক শলাকার এট এ টাইমে অভিমুখ দুটো দিকে হবে, যা কখনো সম্ভব হয় না। সম্ভব হয় না বলেই কিন্তু কি হয়, দুটো চৌম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না, দুটো বলরেখা কি হয়, সমস্যা হয়, পরস্পরের প্যারালাল থাকে। তাহলে এই যে এই কোশ্চেনের উত্তর কি হলো, যে সমান্তরাল এবং সমুদ্রবর্তী দুটো সুষম চুম্বক ক্ষেত্রেও সমান্তরাল থাকবে এবং সমুদ্রবর্তী সরলরেখা হিসাবে কিন্তু অবস্থান করবে। এবার আচ্ছা, অবতল লেন্সের উপর একটি কোশ্চেন বলেছে, একটি অবতল লেন্সের এফ এবং 2f এর মাঝখানে আমি একটি বস্তু রেখেছি, ঠিক আছে। তো এফ এবং 2f এর মাঝখানে আমরা একটি বস্তুকে স্থাপন করেছি। তাহলে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি গঠিত চিত্রের বৈশিষ্ট্য হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে লেন্সটা হচ্ছে অবতল লেন্স, তো অবতল লেন্সের মাধ্যমে কিন্তু যেই প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্ব অবশ্যই অসৎ, সৎবিম্ব কিন্তু অবতল লেন্সের দ্বারা গঠিত হয় না কখনোই। তাহলে পরে এখানে যে সৎ যে দুটো অপশন আছে সেই দুটোকে আমরা কেটে দেবো। এবার অবতল লেন্সের দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্ব কিন্তু ছোট প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ বিবর্ধনের অল্প হবে, বিবর্ধন কম হবে, মানে বস্তুর আকৃতির থেকে বড় আকৃতির ইমেজ তৈরি হবে না, বস্তুর থেকে কিন্তু ছোট আকৃতির ইমেজ তৈরি হবে। তাহলে এখানে অপশন কি হবে, অসৎ এবং ছোট, বিবর্ধিত কিন্তু হবে না। তাহলে অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে, বলেছে দেখো যে একটি নির্দিষ্ট রং এবং নির্দিষ্ট জোড়ার মাধ্যমের জন্য আলোর বিরল থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, তাহলে আপতন কোণের সাইনের সাথে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হবে। তাহলে এখানে বিরল থেকে ঘন মাধ্যম মানে লঘু থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, তার মানে আমরা এখানে একটা ছবি আঁকি, এই অভিলম্ব, এটা হচ্ছে লঘু মাধ্যম, আর এখান থেকে আলো যাচ্ছে ঘন মাধ্যমের দিকে। তাহলে লঘু মাধ্যমের যে আপতন কোণ এটা হচ্ছে আই, আর ঘন মাধ্যমের যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে পরে কি হবে, এই যে প্রতিসরণ হবে আলো যে সেটা অবিলম্বের দিকে এগিয়ে আসবে, ঠিক আছে, প্রতিসৃত আলোক রশ্মি অবিলম্বের দিকে এগিয়ে আসবে, তাহলে কি হবে, প্রতিসরণ কোণ কম হবে। তাহলে পরে এখানে দেখো সাইন আই বাই সাইন আর এর যদি আমরা অনুপাত বের করি, দেখবো সাইন আর এর ভ্যালু কম, সাইন আই এর ভ্যালু বেশি, তাহলে এখানে ভাগফল কি হবে, একের বেশি হবে। তাহলে পরে এখানে কি হবে, আপতন কোণের সাইনের সাথে প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত হবে সেটা কিন্তু সর্বদা একের বেশি হবে, ঠিক আছে, একের বেশি হবে, এক হবে না, একের বেশি হবে সর্বদা। কারণ এখানে আপতন কোণ আমরা দেখতে পাচ্ছি বেশি, কারণ লঘু মাধ্যম থেকে যেই ঘন মাধ্যমে যাবে সেখানে কি হবে, প্রতিসরণ কোণ কম হয়ে যাবে। তাহলে উপরে লব বড়, হর ছোট, তাহলে লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, তাহলে ভাগফল অবশ্যই একের বেশি হবে। তাহলে এখানে কি হবে, আপতন কোণের সাথে প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত সেটা কিন্তু একের বেশি হবে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের সাথে সম্পর্কিত সঠিক বিবৃতি। এখানে আমি সঠিক কথাটা লিখে নিচ্ছি, সঠিক বিবৃতি। তাহলে দেখো প্রথম অপশনে বলেছে অতি বেগুনি বিকিরণ বা অতি বেগুনি রশ্মি জীবের জন্য ক্ষতিকারক না, তাই এটা তো ভুল, অতি বেগুনি রশ্মি জীবকুলের জন্য অবশ্যই ক্ষতিকারক। অপশন দুইতে বলেছে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে যে ওজোন লেয়ার থাকে সেটা কিভাবে তৈরি হয়। দেখো বায়ুমণ্ডলের উপরের স্তরে আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন ভেঙে যায়, অক্সিজেন ভেঙে গিয়ে সেটি কিন্তু অন্য একটি অক্সিজেন মানে ওতে পরিণত হয়, ঠিক আছে, এবং সেটি যদি পরবর্তী সময় অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে কি করে তৈরি করে, ওজোন তৈরি করে। তাহলে এটাই বলেছে অপশন টুতে, এটাও সঠিক স্টেটমেন্ট। এবং অপশন তিনে বলেছে 1980 সালে বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ তীব্রভাবে হ্রাস পেতে শুরু করে, তাহলে পরে এটাও সঠিক স্টেটমেন্ট। তাহলে অপশন 2 এবং 3 কিন্তু কারেক্ট হবে, এবং অপশন 2 আর 3 অপশন এতে রয়েছে, তাই জন্য অপশন এ উত্তর হয়ে যাবে। নেক্সট হচ্ছে একটি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল নয় বরং মূল ফোকাসের মধ্যে দিয়ে অতিক্রমকারী একটি রশ্মি বিবেচনা করো, প্রতিফলনের পর এটি। তাহলে একটা অবতল দর্পণ এখানে নিলাম, এই অবতল দর্পণের একটা আলোক রশ্মি পড়ছে, সেই আলোক রশ্মি কিন্তু প্রধান অক্ষের সমান্তরালভাবে পড়ছে না, বরঞ্চ কিভাবে পড়ছে, মূল ফোকাসের মধ্যে দিয়ে গেছে, তার মানে এটা ধরো নাম ফোকাস। তাহলে এই মূল ফোকাসের মধ্যে দিয়ে আলোক রশ্মিটা এইভাবে গেল, আলোক রশ্মিটা এইভাবে গেল গিয়ে, তাহলে এর প্রতিফলন কি হবে। তাহলে দেখো অবতল দর্পণে যদি মুখ্য প্রকাশ বা প্রধান ফোকাসের মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি যায়, তাহলে প্রতিফলনের পরে কিন্তু সেটি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিতে পরিণত হয়। তাহলে এবার অপশনগুলো দেখে নেব, প্রধান ফোকাসের মধ্যে দিয়ে অতিক্রম করবে, অপশন বিতে বলেছে প্রধান অক্ষের দিকে তির্যকভাবে বেরিয়ে আসবে, অপশন সিতে বলেছে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে আসবে। তাহলে এটাই কারেক্ট আনসার হবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে।
এরপরে চলে আসবো কোশ্চেন নাম্বার, পরের কোশ্চেনে। একটি রোধকের রোধকতা, রোধকতা মানে এখানে রোধাঙ্ক, ঠিক আছে, রো যেটাকে আমরা রো লিখি, রোধাঙ্ক যেটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি। এই রোধকটিকে এখন তিনটি অংশে কাটা হলো, তাহলে প্রতিটি অংশের রোধকতা বা রো এর মান বা রোধাঙ্কের মান কি হবে? তাহলে দেখো, রোধাঙ্ক নির্ভর করে হচ্ছে উপাদানের উপরে এবং তাপমাত্রার উপরে, ঠিক আছে। যদি এই তারটাকে আমরা তিনটে ভাগে ভাগি, তাহলে তিনটে ভাগটাই তো একই উপাদানের তৈরি হবে, ঠিক আছে। তাহলে একই উপাদানের তৈরি হলে পরে কি হবে, এর উপাদান সেমই থাকছে, তাই জন্য এর রোধাঙ্কও কিন্তু সেম থাকবে। যদি উপাদান আলাদা হতো তাহলে কিন্তু রোধাঙ্ক আলাদা হতো, কিন্তু একটা গোটা তার, এটাকে আমরা তিনটে খণ্ডে বিভক্ত করেছি, তার ফলে কি হয়েছে, উপাদান তো একই রয়েছে, তাই জন্য এর রোধাঙ্কও কিন্তু সেম থাকবে। নেক্সট বলেছে যে একটি দীর্ঘ পরিবাহী তারের কথা বিবেচনা করো যা তড়িৎ প্রবাহ বহন করে, নিচের কোন বিবৃতিটি সত্যি নয়? তাহলে একটা দীর্ঘ মানে লম্বা পরিবাহী আছে। অপশন এতে বলেছে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে চৌম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি পাবে, যদি তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি পাবে। অপশন বিতে কি বলেছে, বলেছে তার থেকে দূরে সরে গেলে চৌম্বক ক্ষেত্র হ্রাস পাবে, ঠিক আছে, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক স্টেটমেন্ট। অপশন সিতে বলেছে তড়িৎ প্রবাহের বিপরীত দিক করলে চৌম্বক ক্ষেত্রের দিক বিপরীত করবে, তাহলে এই অপশনটাও সঠিক স্টেটমেন্ট। অপশন ডিতে বলেছে যে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করতে আমরা ফ্লেমিং এর বাম হাতের নিয়ম ব্যবহার করি, তাহলে এটাই কিন্তু ভুল স্টেটমেন্ট, ঠিক আছে। চুম্বক ক্ষেত্রে দিক নির্ধারণ করতে আমরা ম্যাক্সওয়েল থাম্ব রুল ইউজ করি। এবার একটা জিনিস ভালো করে দেখবে যে উৎপন্ন দুটো ক্ষেত্র হয়, এই যে ফ্লেমিং এর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড রুল আমরা কখন ইউজ করি, যখন আমরা বলের দিক পেতে চাই, যেমন মোটরের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ব্যবহার করি, কিন্তু জেনারেটরে আমরা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ইউজ করি। কেন? যে উৎপন্ন তড়িৎ, সেই তড়িতের ডিরেকশন পাওয়ার জন্য কিন্তু আমরা রাইট হ্যান্ড রুল ইউজ করি। তাহলে এখানে বলেছে চৌম্বক ক্ষেত্রে দিক নির্ধারণ করতে আমরা ফ্লেমিং এর বাম হাতের নিয়ম ব্যবহার করি, এটা ভুল স্টেটমেন্ট, কারণ চৌম্বক ক্ষেত্রে দিক নির্দেশ করার জন্য কিন্তু আমরা ম্যাক্সওয়েলের থাম্ব রুল ইউজ করি। এরপরে চলে আসবো পরের কোশ্চেনে। বলেছে তিনটে রোধ আছে যার রেজিস্ট্যান্স R1, R2 এবং R3 সমান্তরাল সংযোগে বিবেচনা করো, যার মধ্যে যথাক্রমে I1, I2 এবং I3 পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, নিচের কোনটি সত্য? তাহলে এখানে কোনটি সত্য হবে? দেখো, একটা জিনিস মনে রাখবে যে একটা যদি এখানে তোমাদেরকে আমি একটা ছবি দেখাবো, দেখো এই যে সমান্তরাল সমবায়, এখানে দেখতে পাচ্ছ যে সমান্তরাল সমবায়, এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, তিনটে রেজিস্ট্যান্স পরস্পরের প্যারালালে যুক্ত রয়েছে, আর এখান থেকে কোনো একটা কারেন্ট যাচ্ছে, কারেন্টটা গিয়ে কিন্তু এখানে একটা ভাগে ভাগ করছে, এখানে একটা ভাগে ভাগ হচ্ছে, এখানে একটা ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই অংশের কারেন্ট I1, এই অংশের কারেন্ট I2, এই অংশের কারেন্ট I3, এরা কিন্তু পুনরায় আবার এসে এখানে মিলিত হচ্ছে। তাহলে এই যে সার্কিটটার মধ্যে মোট কারেন্ট কি হবে, I1 প্লাস I2 প্লাস I3, ঠিক আছে। এবং এই প্যারালাল সার্কিটের ক্ষেত্রে মনে রাখবে যে কি কনস্ট্যান্ট থাকে, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তাহলে এর সাথে সাথে তোমাদেরকে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি যে একটি যদি I পরিমাণ তা কারেন্ট যদি প্রবাহিত হয়, তাহলে এই যে I ইজ ইকুয়াল টু কি I1 প্লাস I2 প্লাস I3, এটা সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে, এবং এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/R, ঠিক আছে। যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে আমরা R দিয়ে প্রকাশ করি, 1/R ইকুইভ্যালেন্ট লিখি, তাহলে পরে এটা কি হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে পাবো, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এবার আমরা অপশনগুলোকে দেখে নেবো, অপশনগুলো যেগুলো দেওয়া হয়েছে, দেখো এখানে বলেছে অপশন বি তে I মানে টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, তাহলে এই অপশনটাই কারেক্ট আনসার হবে, এই অপশনটাই কারেক্ট আনসার চলে আসবে তোমাদের। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দেখো সলিনয়েড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেগুলোকে আমরা দেখে নেবো সলিনয়েড সম্পর্কে। দেখো, একটি অন্তরিত তামার তারকে ঘন সন্নিবিষ্টভাবে অনেকগুলো বৃত্তাকার পাকে একটি চোঙের আকারে জড়িয়ে থাকলে একে আমরা কি বলবো, সলিনয়েড বলবো, ঠিক আছে। এবার কতগুলো ইম্পর্টেন্ট জিনিস, যে প্রকৃতপক্ষে সলিনয়েডের এক প্রান্তে একটি চৌম্বকের উত্তর মেরু এবং অন্য প্রান্তটি দক্ষিণ মেরুর মতো আচরণ করবে। সলিনয়েডটির অভ্যন্তরের ক্ষেত্ররেখাগুলি সাধারণত সমান্তরাল সরলরেখার মতো হয়, এবং এটি নির্দেশ করে যে সলিনয়েডটির অভ্যন্তরে সব বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটি একই থাকে, অর্থাৎ সলিনয়েডটির অভ্যন্তরে ক্ষেত্রটি সুষম। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জানলাম। এবং সঙ্গে দেখো, নরম লোহার মতো একখণ্ড চৌম্বক পদার্থকে চুম্বকিত করতে সলিনয়েডের কুণ্ডলীর ভিতরে সলিনয়েডের কুণ্ডলীর ভিতরে রেখে এর অভ্যন্তরে উৎপন্ন শক্তিশালী চুম্বক ক্ষেত্রকে ব্যবহার করা যেতে পারে। এইভাবে সৃষ্ট চুম্বকটিকে বলা হয় তড়িৎ চুম্বক। তাহলে আমাদের যে কোশ্চেনটি ছিল, সেই কোশ্চেনটিতে কি বলেছে, বলেছে যে একটি কারেন্ট বহনকারী সলিনয়েডের ভিতরে একটি নরম লোহার দণ্ড প্রবেশ করানো হয়। কারেন্ট বহনকারী সলিনয়েডের ভিতরে নরম লোহার দণ্ড যদি প্রবেশ করি, তাহলে কি হবে, চৌম্বক ক্ষেত্র কি হবে, চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে। তাহলে পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনে বলেছে যে 10 নিউটন ধ্রুবক বল প্রয়োগ করে একটি বস্তুকে 2 মিটার সরণ থাকলে সম্পূর্ণ কাজ কত?
তাহলে দেখো কার্য ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ইন্টু এস ইন্টু কস থিটা, কিন্তু এখানে প্রযুক্ত বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল নেই, তাই জন্য আমরা অ্যাঙ্গেল ধরবো না। তাহলে এখানে প্রযুক্ত বলের পরিমাণ কত বলেছে? প্রযুক্ত বলের পরিমাণ বলেছে 10 নিউটন, লিখলাম 10। আর এখানে তোমার বস্তু সরণ দেওয়া হয়েছে 2, তাহলে পরে 2 লিখলাম। তাহলে পরে কত হলো? 10 দুগুণী 20। তাহলে প্রযুক্ত বলের কারণে যে কার্য হলো সেই কার্যের পরিমাণ কত? কার্যের পরিমাণ হয়ে গেল কিন্তু 20 জুল, অর্থাৎ অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, বলেছে নিচের কোনটি একটি বস্তুর সমবৃত্তাকার গতিতে চলমান উদাহরণ, মানে একটা বস্তু যে গোল 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 ভাবে ঘুরছে এর উদাহরণ কোনটি? এখানে বলেছে আকাশে উড়ন্ত একটি পাখি, অপশন বিতে বলেছে ফুটপাতে হাঁটছে এমন একজন ব্যক্তি, অপশন সিতে বলেছে পৃথিবীর চারপাশে একটি বৃত্তাকার কক্ষপথে একটি উপগ্রহ। তাহলে পৃথিবীর চারপাশে বৃত্তাকার কক্ষপথে যে একটা উপগ্রহ চলছে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের আর অপশনগুলো পড়ার দরকার নেই। পরবর্তী কোশ্চেনে বলেছে এসআই তে বলের একক কি? এসআই ইউনিটে বলের একক কি? তো এসআই ইউনিটে হচ্ছে বলের একক হচ্ছে নিউটন, বলের একক এসআই এককে হচ্ছে নিউটন, ঠিক আছে। আর নিউটনের সাথে যদি আমরা মিটার স্কোয়ার মানে একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রযুক্ত হচ্ছে সেটাকে যদি আমরা দিয়ে দিই তাহলে কি পাবো? তাহলে আমরা কিন্তু পাবো প্রেসার, ঠিক আছে। কি পাবো? প্রেসার। তাহলে মোট যে প্রযুক্ত বল সেটা হচ্ছে নিউটন, এবং এটাকে যদি ক্ষেত্রফলে আমরা ভেঙে দিই তাহলে কি পাবো? প্রেসার পাবো, ঠিক আছে। তাহলে মোট বল পেতে গেলে কি করব? প্রেসারের সাথে আবার আমরা ক্ষেত্রফলকে গুণ করবো, তাহলে কিন্তু মোট বল পেয়ে যাবো। তাহলে এসআই তে বলের একক কি হবে? এসআই তে বলের একক হবে কিন্তু নিউটন। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? নিউটন। নেক্সট হচ্ছে বলেছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতার মধ্যে দিয়ে উপরে তোলা এম ভরের কোনো বস্তুর স্থিতিশক্তির দ্বারা নির্ধারিত হয়। তাহলে দেখো কোনো একটা বস্তুকে যদি সাপোজ ধরে নাও একটা বস্তু ভূপৃষ্ঠে এরকম ভাবে রয়েছে, এই বস্তুটাকে যদি আমি এইচ উচ্চতায় তুলি, এই উচ্চতাটা যদি এইচ হয়, তাহলে এর মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হবে সেটা কি? এখানে স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু এম মানে বস্তুর ভর, জি মানে বস্তুর উপরে ক্রিয়াশীল অভিকর্ষীয় ত্বরণ, এবং এইচ, ঠিক আছে। এবার উত্তর অপশনে কি হবে? অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে।